This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের স্বাগত। আর আজকে আমার সাথে অমর সঙ্গী জুটি, তাও আমাদের স্টুডিওতে বিক্রম চট্টোপাধ্যায়, সোহিনী সরকার। আচ্ছা, আমি ছবিটা নিয়েই জানতে চাই। এখানে তো দেখতে পাচ্ছি লাভ স্টোরিটা একটু ডিফারেন্ট, কারণ একটা ভূতের ব্যাপার রয়েছে। তো সেই ক্যারেক্টারটা তোর প্লে করতে কিরকম লাগলো সেটা বল। দেখ, প্রত্যেকটা প্রেমের যে জার্নি হয়, যতটুকু পর্যন্ত প্রত্যেকের প্রেমের জার্নি এক একজনের সাথে এক রকমভাবে যায়, তো সব একটা তো মসৃণ তো হয় না, একটা ওঠা নামা চড়াই উতরাই থাকবেই। মানে ধর আমাদের হিন্দি ইংরেজি যে কোনো ভাষার প্রেমের ছবিতেই গল্পগুলো কিন্তু একই, কিন্তু মোড়কগুলো সবার আলাদা আলাদা। এবং সেখানে আমাদের এখানে ক্রাইসিস হিসেবে আসে হচ্ছে এই একটা ভূতের অ্যাঙ্গেল। এবার ভূতের অ্যাঙ্গেলটা কেন এলো, কিভাবে তার ভবিষ্যৎটা এগোলো, কেন এই ছবিটার নাম অমর সঙ্গী হলো, সেটা তো একটা ছবিটা দেখার বিষয় এবং যা যা হলো। কিন্তু এখানে আমাকে ডিরেক্টর, রাইটার কেউ ভূত বলে ট্রিট করতে চায়নি। এটা তো প্রেমের ছবি, তো আমার প্রশ্ন সেটা হচ্ছে যে প্রেমের ছবির সময় যেরকম হয় যে একটা শুটিং ফ্লোরে কোনো রোম্যান্স হচ্ছে, আমরা আলোচনা করছি নায়ক নায়িকা প্রেম করছে কিনা, কিন্তু আমরা তো কোনো সুযোগই পেলাম না যে সোহিনীর সাথে বিক্রমের প্রেম হয়েছে কিনা এই জিনিসটা ভাবার। এটা কত ডিসঅ্যাপয়েন্টিং আমি জানতে চাই। কে ও না আমি বেশি ডিসঅ্যাপয়েন্টেড নো, দুজনেই না। বাট সোহিনী আমার বহু বছরের পরিচিত, তোর আমরা সবাই জানি সেটা আর কি, যে আমরা অনেক বছর ধরে একে অপরকে চিনি, আমরা একে অপরের ভালো মন্দ দুটোই একটু একটু জানিও। সুতরাং আমার মনে হয় ভালোই হয়েছে যে এরকম সুযোগ হয়নি। যে বিয়ে করে নিল, এরপরে তো কোন নায়কের সাথেই সোহিনী শুটিং ফ্লোরে প্রেম হচ্ছে কিনা এরকম এই আলোচনা তো হবে না, আলোচনাই করা যাবে না। এই যে একটা ভালো আলোচনার অপমৃত্যু হলো, আমি সেইটা নিয়ে জানতে চাই যে এটা কতটা খারাপ করে। সারাক্ষণ বিবাহিত মহিলা আমি সম্বোধন করি এরকম ভাবে, ওকে কি? তো আমি বললাম আবিরদা ঋত্বিকদাও তো বিবাহিত, তো তুই কি সারাক্ষণ বিবাহিত পুরুষ করিস? আবিরদা ঋত্বিকদার সাথে আমার প্রেম হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আমি নিজেকে মনে করাই বারবার যে আমার কো-অ্যাক্ট্রেস বিবাহিত, আমার যথেষ্ট রেসপেক্টের সঙ্গে তার সঙ্গে কথা বলা উচিত। তোর কি সোহিনীর সাথে পরকীয়া করতে ইচ্ছা করে? না না, ও এটা এই শোভন খুব ভালো ছেলে। আজকে আমাকে বলেছে তোর কতদিন হলো বিয়ে হয়েছে? আমি 6 মাস। ঠিক আছে, আর 6 মাস যেতে দে। ঠিক আছে আমরা তো বলছি তারপরে দেখবো যে কিরকম দাঁড়ায় বিষয়টা, ওর বিয়ে কত ভালো যাচ্ছে। হবে না রে, ওর সাথে আমার হবে না। সোহিনী তো অনেক প্রেম করেছিস, এবার প্রেম করার পর একটা টাইমে মনে হলো যে একটা বিয়ে করা উচিত। এই যে অনেকগুলো প্রেম করা, অসুবিধা কি বলতে সব জানে আর একটা বিয়ে করা, এই বিয়ে করার পর উপলব্ধিটা কি? এটা দুটো আলাদা কিভাবে? দুটো আলাদা মানে আমার মনে হচ্ছিল যে একটা কোথাও থিতু হতে হবে আর কি, মানে সেটা হওয়ার একটা মানে আর যে আমি ভিতর থেকে খুব অনুভব করছিলাম সেটাই, মানে সেটা মানে আমার শরীর দিয়ে আমার মন দিয়ে আমার মনে হচ্ছিল যে একটা কোথাও গিয়ে মানে একটা আমার ফ্যামিলি তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। এমন একজন মানুষের সাথে আমার আলাপ হলো যে আমার মানে শান্তি আছে আর কি। এবার আমাকে বল, বিক্রম কার সাথে প্রেম করছে? আমাকে একজন টলিউডের খুব সুন্দরী নায়িকা বলেছে বিক্রমকে খুব সুন্দর দেখতে লাগছে। বাহ, অপূর্ব। আমার নামটা বলিস। হ্যাঁ মানে সত্যি প্রেম তো করতে হবে কারোর সঙ্গে, নামটা বলিস। সে কি সিঙ্গেল এবং বলছে এটা? আমি জানতে চাই তুই কার সাথে প্রেম করছিস, আর যদি প্রেম করতে চাই কিন্তু করছি না, তাহলে কেন করছিস না? এই যে কারণ এই ধর সুন্দরী মহিলারা তোকে এসে বলছে, আমাকে বলছে না। একটা টেলিভিশন থেকে শুরু করে অ্যাক্টিং লাইফের একটা নিজস্ব স্ট্রাগল থাকে, পার্সোনাল লাইফে তুই অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছিস। এই সব কিছুর পরে এখন যখন একটা বাংলা ছবিতে নিয়মিত কাজ করা, নিজেকে প্রমাণ করার জায়গায় এসে কেউ দাঁড়ায়, সামগ্রিকভাবে প্রধান চ্যালেঞ্জগুলো কি মনে হয়? জাস্ট আমার মানে অ্যাজ অ্যান অ্যাক্টর যদি বলি, সে অভিনেতা হিসাবে আমার এই মুহূর্তে কি মনে হচ্ছে যে আমার এবং আমার মতন আমার জেনারেশনের অন্যান্য অভিনেতা যারা প্রধান মুখ হয়ে কাজ করতে চায় বা করছে, তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভালো প্রডিউসার পাওয়া। সব থেকে, কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে নতুন প্রডিউসারদের সঙ্গে কাজ করছি, তারাও শিখছে, আমিও শিখছি। আমাকে যেভাবে কাজ করতে হচ্ছে, এবং আমাকে একা না, হয়তো আমার আশেপাশে আরও বেশ কিছু মানুষকে, তাতে এই সবটা আমাকে নিজে করতে পারতে হচ্ছে। এবং তার তো একটা স্ট্রাগল আছেই, যে আমাকে শিখতে হচ্ছে অনেকটা বেশি, আমাকে দায়িত্বও নিতে হচ্ছে অনেকটা বেশি। আরজিকর নিয়ে জানতে চাই, সেটা সোহিনীর কাছে। তুই যেরকম ভীষণ অ্যাক্টিভ ভাবে মুভমেন্টটাতেই ছিলি, বাট তারপর আমরা দেখলাম যে তুই একটু অফ হয়ে গেছিস। তুই কিভাবে ব্যাখ্যা করবি এটা? মানে অফ হয়ে যাওয়াটা? হ্যাঁ দেখ, আমার শহরে একটা এমন ঘটনা ঘটেছে যেটা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। মানে মহিলা হয়ে আমি সেটা আমার শরীর থেকে সেই অনুভবটা, সেই পেইনটা আমি অনুভব করেছি আর কি, যে
খুব কষ্ট হচ্ছে, মানে কাঁদতাম প্রত্যেকদিন, যেটা কি হয়েছে কি হয়েছে। তো সেই সময় সবাই রাস্তায় বেরিয়েছে, আমিও বেরিয়েছি, এবং কোনো নিরপেক্ষ থাকার চেষ্টা করিনি। যা মনে হয়েছে সেটা মোটামুটি করে একটা বলার চেষ্টা করেছি। তাতে কিছু লোক ভুল মানে করেছেন, কিছু করেছেন, তাদেরকেও তারা তাদের কাজ করেছেন, আমি আমার কাজ। আমার একজন নাগরিক হিসাবে আমি রাস্তায় বেরিয়েছি, আমি ভোট দিই, আমি ট্যাক্স দিই। গিয়ে তারপরে যখন অনেকদিন থাকলাম তখন বুঝলাম যে বেশ কিছু মানুষ, তাদের কিছু এজেন্ডা রয়েছে যেটা সাধারণ খালি চোখে দেখা যাচ্ছে না। আর আমি গিয়ে মানে আমার মতো অনেকেই হয়তো একটু বোকা হচ্ছি, কি হচ্ছি আমি ঠিক একটু অসহায় লাগলো, একা লাগলো। আমার মনে হলো বুঝতে পারছি না, খেই হারিয়ে মানে ফেলছি। এখন যখন বিচার ব্যবস্থাটা চলছে সেটা নিয়ে তোর কোনো অবজারভেশন আছে কি? অবজারভেশন মানে আমি একটা চ্যানেলে দেখেছিলাম যে বলছেন যে আমাদের স্বাধীনতার সময়কার ধর্ষণের কাণ্ড এখন অবধি পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, সেটারই কোনো বিচার হয়নি। তো এইরকম একটা ব্যবস্থার মধ্যে আমরা সবাই রান করছি, আর সবাই সার্ভাইভ করার চেষ্টা করছি, সবাই বেঁচে থাকার চেষ্টা করছি। অনেকেই বলেন, অনেক ছোট ছোট ছেলেমেয়েরা তো ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল, তারা এখনো হয়তো অনেকেই আছেন। আমি মানে কি বলবো, ওদের কাছে ক্ষমাও চাইতে পারি আর কি, কারণ ওরা হয়তো আমাকে দেখেই বা আমার মতো অনেককে দেখেই এসছে, তারা আছে। কিন্তু সবকটা কিছু ফেলে দেওয়ার নয়। মানে রাস্তায় যে নেমেছিলাম, সেই যে আবেগটা, যে অনুভূতিটা, যে ভিতরের মধ্যে যে রাগটা ছিল, পুরো সিস্টেমের এগেনস্টে রাগ, সেই রাগটা তো সাধারণ মানুষের ফেলে দেওয়ার নয়। এই দল ওই দলকে দোষারোপ করবে, ওই দল এই দল, এটা তো মানে সারা জীবনের খেলা। ভারতবর্ষের রাজনীতির এটা একটা খেলা। আমরা সাধারণ মানুষ, আমরা শুধু মানে একটা কিছু পাওয়ার জন্য লড়বো। আমার কোথায় 5,000 টাকা একটু বেশি রোজগার হবে, তার জন্য আমাদের লড়াই। একটু কোথায় একটু বাবা মা ভালো থাকবে, একটু ভালোভাবে তাদের চিকিৎসাটা হবে, একটু বছরে ঘুরতে যাবো, এই তো আমাদের একটু চাওয়া থাকে। তা আমরা এত কিছু বুঝি না ভাই, আমরা সত্যি এত কিছু বুঝি না। তো আর বুঝতে চাইও, মানে চাইবো, চাওয়াটা উচিত, কিন্তু চাইবো না খুব কষ্টে। মানে যখনই তুই বেশি বুঝে যাবি না, তখন তোর এই মোটামুটি সাধারণ মানুষের যে একটা ভালো থাকাটা ঘেটে যাবে। তো এবার তোর চয়েস যে তুই, মানে আমি এই মুহূর্তে আর ওটা চুজ করতে পারলাম না। আমার মনে হলো যে মানে আমার বাড়িরও তো একটা দায়িত্ব আছে আমার উপরে, আমার মা আছেন, বয়স হয়েছে, তো আমি আর পারছি না এই স্ট্রেংথটা নিতে, মানে ওইটা নিতে, মানে আমার অত সাহস, অত শক্তি আর আমি পারছি না। এই টপিকটা এলে কিরম সিচুয়েশনটা কিরম গম্ভীর হয়ে যায়, আর ভীষণ আমরা একটা অন্য ভাবে চোখে জল চলে এসে।